গ্যাস্ট্রাইটিসের আজকে রুট কজটা আমরা জানবো এবং ক্ষুধা কমে যায়, আমাদের ঢেকুর উঠে, আমাদের পেট জ্বালাপোড়া করে, তারপর আমাদের বমি ভাব হয়। তো এটার একটা ইম্প্যাক্ট আমাদের পড়ছে। যখন আমার ইমিউন সিস্টেম কম্প্রোমাইজ হয়ে যাবে, আমার স্টোমাকের অ্যাসিড যখন কমে যাবে, হ্যাঁ, তখন আমার পরিবেশ তৈরি হয়ে যাবে তার ফেভারে, তখন সে এইচ পাইলোরি গ্রো করবে। এইচ পাইলোরি ইনফেকশন হলে আমরা সাধারণত হেলিটোসিস বা মুখে বাজে গন্ধ রোগীরা ফিল করেন। স্টোমাক ক্যান্সারের জন্য এটা একটা অন্যতম কালপ্রিট। অনেক সময় ট্রিপল থেরাপি বারবার ডাক্তাররা রিপিট করে, তারপরেও কিছুদিন ভালো থাকার পর আবার হয়। কারণ কি? পেট ভুটভাট করে, গ্যাস হয়ে যায়, তারপরে খাবার খেলে অস্বস্তি হয়। যত প্রোটিন জাতীয় খাবার আসবে তত কিন্তু আমার স্টোমাক অ্যাসিডটা বাড়বে। শরীরের ফিজিওলজিটাকে বুঝে যখন আমরা ট্রিটমেন্টটা করি, তখন রোগীরা কিন্তু খুব দ্রুত, উইদাউট এনি সাইড ইফেক্ট, খুব সুন্দরভাবে বেরিয়ে আসেন। আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব, এটা একটা বার্নিং ইস্যু। আমরা প্রতিনিয়ত এই ধরনের সমস্যা যুক্ত রোগীদের পাচ্ছি। সেটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস, হ্যাঁ, অর্থাৎ আমাদের স্টমাকের বা পাকস্থলীর প্রদাহ। এবং এই পাকস্থলীর প্রদাহের কারণে আমাদের অনেক অনেক সমস্যা হচ্ছে। আমরা যেমন ফিজিক্যালি অনেক বেশি কষ্ট পাচ্ছি, আমাদের খাবার ঠিক মতো হজম হচ্ছে না, আমাদের শারীরিক এবং মানসিক অনেক অশান্তির শুরু হচ্ছে কিন্তু এই গ্যাস্ট্রাইটিস থেকে। তো যাই হোক, আমরা এই গ্যাস্ট্রাইটিসের আজকে রুট কজটা আমরা জানবো এবং এটা আসলে কিভাবে এ থেকে পরিত্রাণ পেতে পারি এই সম্পর্কে আলোচনা করব। এবং ইনফ্যাক্ট গ্যাস্ট্রাইটিসের মধ্যে অনেকগুলো কারণ আছে এবং এর সাথে যে একটি অন্যতম ব্যাকটেরিয়া এইচ পাইলোরি, সেটা নিয়ে আমরা আজকে ইন ডিটেইলস আলোচনা করব। তো চলুন দেখা যাক। তো গ্যাস্ট্রাইটিস কি? গ্যাস্ট্রাইটিস হচ্ছে আমাদের স্টমাকের আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রিক। তো গ্যাস্ট্রাইটিস হচ্ছে যখন স্টমাকের ভিতরের ওয়ালে প্রদাহ হয়, হ্যাঁ, প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয়, তখন সেটা অ্যাকুইট হতে পারে বা ক্রনিক হতে পারে, হ্যাঁ। তো এইটার যদি হয় তাহলে আমাদের কি কি সিমটম আমরা সাধারণত ফিল করি? সেটা হচ্ছে আমাদের ক্ষুধা কমে যায়, আমাদের ঢেকুর উঠে, আমাদের পেট জ্বালাপোড়া করে, তারপর আমাদের বমি ভাব হয়, ইভেন আমাদের হার্ট বার্ন হয়, হ্যাঁ, বুক জ্বালাপোড়া করে। তো এই সমস্যাগুলো হয়। তো এটা আমাদের একটা ছবিতে দেখি, এটা যদি স্টমাকটা যদি হেলদি হয় তাহলে এরকম দেখতে, আর যদি ইনফ্লাম হয় তাহলে অনেক রেডনেস চলে আসে, যেটা অনেক সময় এন্ডোস্কোপিতে আমরা দেখি যে স্টমাকটা খুব রেডনেস হয়ে আছে, ঠিক আছে। এবং আপার অ্যাবডোমিনাল পেইন রোগীরা প্রায় বলে। এখন এই গ্যাস্ট্রাইটিস আসলে যেহেতু ছবিতে দেখতে পাচ্ছেন যে নর্মাল হেলদি স্টমাকের চেহারা কিরকম এবং গ্যাস্ট্রাইটিস হলে কিরকম চেহারা হয়, খুব রেডনেস হয়ে যায়, কোথাও প্রদাহ হলে এরকম রেডনেস হয়। তো গ্যাস্ট্রাইটিসের মূল যে 4টি কারণ এখানে আলাদা করা হয়েছে, সেটার 1 নম্বর কারণ যদি বলা হয় সেটা হচ্ছে এইচ পাইলোরি, একটি ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটার উপস্থিতি এবং এটার প্রভাব। এছাড়া আমাদের এনএসআইডি অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি যেটা ড্রাগ, সেটা হচ্ছে আমাদের ব্যথানাশক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তো এটার একটা মারাত্মক প্রভাব পড়ে যদি গ্যাস্ট্রিক মিউকোসাতে, এবং এটা গ্যাস্ট্রাইটিসের কারণ। এছাড়া জাঙ্ক ফুড বা ইনফ্লামেটরি ফুড, হ্যাঁ, প্রসেস কার্বোহাইড্রেট, জাঙ্ক ফুড, বাইরের ভাজা পোড়া তেল বা ভেজিটেবল অয়েল, তারপর হাইড্রোজেনেটেড অয়েল, ইনফ্লামেটরি অয়েল গুলো এবং এই প্রসেস কার্বোহাইড্রেট গুলো এবং হাই কন্টেনিং যে সুগার খাবারগুলো, সেগুলো আমাদের এই গ্যাস্ট্রাইটিস একটা অন্যতম কারণ। এছাড়া যারা অ্যালকোহল অ্যাবিউজ করছেন বা অ্যালকোহল গ্রহণ করছেন, তাদের এটা প্রচুর দেখা যাচ্ছে। এখন আমরা আজকে এইচ পাইলোরি নিয়ে কিছু কথা বলবো, কারণ এইচ পাইলোরি আসলে খুবই ডমিনেন্ট একটি প্রিডমিনেন্ট একটি ব্যাকটেরিয়া। এটা গ্লোবালি এটার প্রচুর একটা স্টাডি, আমি ইনসিডেন্স আপনাদেরকে দেখাবো। তো এটার একটা ইম্প্যাক্ট আমাদের পড়ছে, কিন্তু এটার থেকে ন্যাচারালি আমাদের কিভাবে বের হয়ে আসবো, এটা নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটা কি আসলে। এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটা হচ্ছে একটা অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া। অপরচুনিস্টিক মানে কি? অপরচুনিস্টিক মানে হচ্ছে তাকে পরিবেশ দিলে সে গ্রো করবে, আর যদি আমি পরিবেশ না দেই, হ্যাঁ, তার যদি হোস্টাইল বা শত্রু ভাবাপন্ন পরিবেশ আমি তৈরি করে রাখি, তাহলে সে গ্রো করতে পারবে না। যখন আমার ইমিউন সিস্টেম কম্প্রোমাইজ হয়ে যাবে, আমার স্টোমাকের অ্যাসিড যখন কমে যাবে, হ্যাঁ, তখন আমার পরিবেশ তৈরি হয়ে যাবে তার ফেভারে, তখন সে এইচ পাইলোরি গ্রো করবে। তো এটা আসলে আমাদের যে ন্যাচারাল যে ডিফেন্স আছে, হ্যাঁ, সেই ডিফেন্সটাকে ব্রেক করে এইচ পাইলোরি আমাদের এখানে স্টমাকের ওয়ালে এটা ঘা তৈরি করে। তো এটা নিয়ে আমরা ইন ডিটেইলস আলোচনা করব। তো এইচ পাইলোরি দেখতে কিরকম সেটা এট এ গ্ল্যান্স আপনারা দেখতে পারেন। তো এটার কাট সেকশন করলে এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার মধ্যে কিছু কিছু উপাদান আছে, যেটা একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে এরা ইউরিয়েজ নামক একটা এনজাইম তৈরি করে, যে এনজাইমটা আমার স্টমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করে দিয়ে অ্যামোনিয়া তৈরি করে, এবং এই অ্যামোনিয়াটা একটা ক্ষারীয় পরিবেশ, অর্থাৎ আমার পিএইচটাকে বাড়িয়ে দিচ্ছে, এবং এটা অ্যামোনিয়াটা মুখ দিয়ে যখন বেরিয়ে আসতেছে তখন একটা বাজে গন্ধ। তো এইচ পাইলোরি ইনফেকশন হলে আমরা সাধারণত হেলিটোসিস বা মুখে বাজে গন্ধ রোগীরা ফিল করেন। এছাড়া ফ্লাজেলা অর্থাৎ লম্বা লম্বা যে দড়ির মতো, সেটা দিয়ে ওরা জাস্ট সাঁতার কাটে বা মুভ করে। লাইপোপলিস্যাকারাইড, এটা দিয়ে ওরা আমাদের
স্টমাকের যে হেলদি সেল তাদের সাথে লেগে থাকে। এখানে বিভিন্ন প্রোটিন আছে, এক্সোটক্সিন রিলিজ করে ওরা, অনেক আমাদের ইনফ্লামেশন গুলো বাড়িয়ে দেয়, এবং ওরা কিছু এনজাইম রিলিজ করে যেটা হচ্ছে মিউসিনেস। আমাদের একটু পরে আমি একটা স্লাইডে দেখাবো যে আমাদের স্টমাক ওয়ালের উপরে একটা মিউকাস জেলির একটা লেয়ার থাকে, যেন এই যে হাই কন্টেনিং যে অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা যেন আমাদের স্টমাককে নিজেকে বার্ন করে না দেয়, এই জন্য সৃষ্টিকর্তা একটা মিউসিন লেয়ার দিয়ে রাখছে। কিন্তু এইচ পাইলোরি এই মিউসিনেস এনজাইমটার মাধ্যমে ওই মিউকাস লেয়ারটাকে সে ব্রেকডাউন করে দেয়। তো এটা একটা প্রবলেম। প্রোটিন ভাঙার জন্য প্রোটিয়েজ এনজাইম সে ছেড়ে দেয়, লিপিড ব্রেকডাউন করার জন্য লাইপেজ ছেড়ে দেয়, অর্থাৎ আমাদের কোষ প্রাচীরের যে লিপিড লেয়ার, প্রোটিন লেয়ার, সেগুলোকে সে ভেঙে সে ভিতরে প্রবেশ করে। তো সেই এনজাইম গুলো তার মধ্যে আছে, এই জন্য এটাকে অনেক ডেঞ্জারাস একটি বা একটা খুব মারাত্মক একটি ব্যাকটেরিয়া। যদি আমাদের এটা পরিবেশ পায়, সে অনেক ক্ষতি করে। আর এখানে আরো কিছু মানে ইনজেকশনের মতো সে তার সিক্রেশন করে, টাইপ 4 পিল লাইক স্ট্রাকচার, যেখান থেকে সে উপাদানগুলো ভিতরে ইনজেক্ট করে দেয়। এছাড়া ইফেক্টর আছে। ইফেক্টর হচ্ছে কিছু ক্যাক এ এর কোনো প্রোটিন আছে যেটা আমাদের ইনফ্লামেশন বাড়ায়, এবং আমাদের প্যারাটাল সেল বা আমাদের গ্যাস্ট্রিক মিউকোসা, মানে গ্যাস্ট্রিক যে সেলগুলো আছে, বিভিন্ন ধরনের সেল আছে, সেই সেলগুলোতে সেলের মানে আনকন্ট্রোল গ্রোথ করে, এবং সেলের যে স্বাভাবিক মৃত্যু একটা সময় পরে, হ্যাঁ, এটাকে ফিজিওলজি ভাষা বলা হয় অ্যাপোপ্টোসিস। তো সেটাকে ইনহিবিট করে, যে কারণে আনকন্ট্রোল গ্রোথ যখন হয় তখন কিন্তু আমাদের ওখান থেকে ক্যান্সারের সূচনা হয়। সুতরাং এইচ পাইলোরি কিন্তু একটা ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর, হ্যাঁ, টু জাস্ট প্রডিউস ক্যান্সার। তো স্টমাক ক্যান্সারের জন্য এটা একটা অন্যতম কালপ্রিট। তো যাক, এটা কিভাবে আমাদের শরীরে বা স্টমাকের মধ্যে ইনভেট করছে আমরা একটু ছবির মাধ্যমে দেখি। যে এইচ পাইলোরি আমাদের যে গ্যাস্ট্রিক মিউসিন জেল আছে, হ্যাঁ, এটাকে ডিস্ট্রয় করছে। এই যেখানে নীল রঙের জেলটা, এপিথেলিয়াল সেল আছে এখানে, তো সেলগুলোর ভিতরে প্রবেশ করছে এবং সেই এনজাইম গুলো রিলিজ করে এখানে ডিস্ট্রাকশন করছে। এখানে যখন ব্লাড ভেসেল টাচ করে তখন ব্লিডিং হওয়া শুরু করে। যখন যত গভীরে ক্ষত হবে তত বেশি পেইন, তত বেশি ব্লিডিং, এটা হতে থাকবে। তো এটা আসলে ওই যেটা বললাম যে ইউরিয়েজ এনজাইমটা তৈরি করার কারণে অ্যামোনিয়া তৈরি করে, পিএইচটা কমিয়ে দেয়, এবং আমাদের স্টমাকে হজম শক্তি কমিয়ে দেয়, আমার পেটের ব্যথা শুরু হয়ে যায়, ব্লিডিং শুরু হয়ে যায়, এই জাতীয় সমস্যাগুলো শুরু করে। এবং এটা বলা হচ্ছে কি গ্যাস্ট্রিক আলসার এবং স্টমাক ক্যান্সারের জন্য একটা অন্যতম কারণ এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়া। তো এইচ পাইলোরি ব্যাকটেরিয়াকে কিল করার জন্য আমাদের কনভেনশনাল বা অ্যালোপ্যাথিক সিস্টেমে আমরা যেটা ব্যবহার করা হয় সাধারণত, সেটা হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, হ্যাঁ, যেটা আমরা ট্রিপল থেরাপি বা কোয়াড্রিপল থেরাপি নামে জানি। তো সেখানে একটা গ্যাসের ওষুধ দেওয়া হয়, মানে প্রাজল জাতীয় ওষুধ, পিপিআই বলে, প্রোটন পাম্প ইনহিবিটর, সাথে কিছু অ্যান্টিবায়োটিক কম্বিনেশন থাকে। তো এখানে মাল্টিপল অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগে সাধারণত, এবং এটাতে না হলে কোয়াড্রিপল থেরাপি আছে, বা অনেক সময় ট্রিপল থেরাপি বারবার ডাক্তাররা রিপিট করে, তারপরেও কিছুদিন ভালো থাকার পর আবার হয়। কারণ কি, এদের যে স্ট্রাকচারটা সেটা একটু বোঝা দরকার, যে এদের যে ক্রোমোজোমটা আছে প্লাজমিড, সেই ক্রোমোজোমটা মধ্যে থেকে যে এনজাইম গুলো তৈরি হয়, হ্যাঁ, যে জিন যে ইনফরমেশনটা ক্যারি করে, যে এনজাইম তৈরি করে, অ্যান্টিবায়োটিক সেই এনজাইমটাকে ব্লক করে। কিন্তু এদের এই প্লাজমিডটা বা ক্রোমোজোমটা মিউটেটেড হয়, মানে ওরা মিউটেশন করার কারণে ওরা এনজাইমের প্রকৃতিটা চেঞ্জ করে দেয়, যে কারণে একটা অ্যান্টিবায়োটিক কিছুদিন কাজ করার পরে সে যে ওই এনজাইমটাকে আর খুঁজে পায় না। তো যে কারণে ওই অ্যান্টিবায়োটিকটা রেজিস্টেন্স হয়ে যায়, অর্থাৎ ওই অ্যান্টিবায়োটিক দিয়ে ওই ব্যাকটেরিয়াকে আর মারা যায় না। হ্যাঁ, তো এইটা আসলে এটার কারণে এই ব্যাকটেরিয়াকে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে রেজিস্টেন্স হয়ে যায়। প্রথম দিকে রেসপন্স করে ট্রিপল থেরাপি, পরে আর কাজ করে না। তো এই জন্য একটা অ্যান্টিবায়োটিক ডাক্তার সাহেবরা বাড়ান। কিন্তু এইটার সমস্যা যে পরে শরীরের অন্য জায়গায়, যখন অ্যান্টিবায়োটিক বারবার ইউজ করা হচ্ছে, তখন শরীরের অন্যান্য জায়গায়, যেহেতু এটা মানে মেশিন গানের গুলির মতো ব্রাশ ফায়ার করা হচ্ছে, তখন শরীরের ইন্টেস্টাইনের মধ্যে ভালো ব্যাকটেরিয়াগুলো মারা যাচ্ছে। ভালো ব্যাকটেরিয়া যখন মরে যাবে তখন ডিসবায়োসিস হবে, ডিসবায়োসিস হলে তখন ফাঙ্গাল গ্রোথ হবে, অন্যান্য স্ট্রাকচার গুলো তৈরি হবে, সিবুট বা স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হবে। তো এই যে প্রবলেমগুলো একটা করতে যে আমাদের আরেকটা প্রবলেমের মধ্যে আমরা জড়িয়ে পড়তেছি। তো এটা একটা সমস্যা। তো যাই হোক, এই যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া কি করছে, নর্মালি যে এনজাইম তৈরি করছে এবং অ্যান্টিবায়োটিক দিলে প্রথম দিকে সে কিল করতেছে, কিন্তু পরবর্তীতে যখন মিউটেশন করে ফেলতেছে তার জিনটাকে, তখন যেই এনজাইম তৈরি করছে বা এনজাইমের গতি প্রকৃতি চেঞ্জ করছে, অ্যান্টিবায়োটিক তাকে চিনছে না। তো যে কারণে তারা তাদেরকে আর মারতে পারছে না এবং তাদের সংখ্যা বৃদ্ধি করতেছে। তো এটা এই জন্য খুব আসলে এটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এবং সারা পৃথিবীতে এইচ পাইলোরি একটা প্রিভ্যালেন্স আমরা দেখি, যে আমাদের এশিয়ার মধ্যে আমাদের দেশ আছে, এশিয়া,
মেক্সিকো, সেন্ট্রাল আমেরিকা বা সাউথ আমেরিকা, ইভেন আমাদের যে আফ্রিকা, এইসব জায়গাগুলোতে এইচ পাইলোরি প্রিভেলেন্সটা অনেক বেশি। এবং এটা একটা পানিবাহিত রোগ। আমরা যে খাবারগুলো খাচ্ছি বা পানি খাচ্ছি এর মাধ্যমে কিন্তু এইচ পাইলোরি প্রতিনিয়ত আমাদের শরীরের মধ্যে আসছে। কিন্তু তাদের শরীরে এটা প্রভাব ফেলতে পারে যাদের শরীরে এই ধরনের এনভায়রনমেন্ট আমরা তৈরি করে দিচ্ছি। আমরা যদি আমাদের স্টমাকের পিএইচটা ভালো রাখি, আমাদের ডাইজেস্টিভ এনজাইমটা ভালো রাখি, আমাদের পিত্তের প্রভাবটা ভালো রাখি, তাহলে কিন্তু এইচ পাইলোরি আসে বাট তারা গ্রো করতে পারে না, তারা ডিস্ট্রয় হয়ে যায়। ঠিক আছে? তো আমরা এখন দেখবো যে এটা আসলে বডিতে কি কি প্রভাব ফেলতেছে এইচ পাইলোরি। তো এইচ পাইলোরি যদি বেশি ইনফেকশন আমাদের শরীরে আসে তাহলে পেটে ব্যথা, মানে মৃদু থেকে তীব্র ব্যথা হতে পারে। এছাড়া আমাদের ঢেকুর উঠা বা গ্যাস্ট্রিক রিফ্লাক্স, যেটা খাবার উপরের দিকে উঠে আসা হয়, প্রায় বমি ভাব হয়, এটা আসতে পারে। ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস জাতীয় লক্ষণ যেগুলো, সেগুলো দেখা যায়। তারপরে ব্লোটিং বা ডাইজেশন হয়, পেট ভুটভাট করে, গ্যাস হয়ে যায়। তারপরে হচ্ছে খাবার খেলে অস্বস্তি হয়, টয়লেটের বেগ চাপে, এরকম হয়। আর কনস্ট্যান্ট মুখে বাজে গন্ধ আসতে থাকে, কারণ কি অ্যামোনিয়া প্রডিউস করতে থাকে। তো এটা একটা বাজে গন্ধ আসে। এনিমিয়া হয়, কারণ পিএইচটা যখন কমে যায় তখন আয়রনগুলো শরীরে অ্যাবজর্ব হয় না। আয়রন না হলে, ভিটামিন B12 অ্যাবজর্ব না হলে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি এনিমিয়া এগুলো হয়। আর হাইপোক্লোরহাইড্রিয়া, অর্থাৎ আমাদের স্টমাক অ্যাসিডকে কমিয়ে দেয়, বিকজ সে অ্যামোনিয়া তৈরি করছে। অ্যামোনিয়া যত তৈরি করবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা তত কমে যাবে, এবং তত আমরা ডিফেন্সলেস, প্রতিরক্ষাবিহীন হয়ে যাব। তত বেশি আমরা আক্রান্ত হয়ে যাব। তো যাই হোক, এখন এইচ পাইলোরি যেটা প্রোটোকল, আমরা যেটা ন্যাচারালি আমরা কিভাবে হেল্প করি। ন্যাচারালি আমরা এইচ পাইলোরি যদি ভালো রাখতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাদের কিছু হেলদি খাবার খেতে হবে। হেলদি খাবারের মধ্যে আমাদের স্টমাকের অ্যাসিড ভালো রাখতে হবে। প্রোটিন জাতীয় খাবার আমরা যদি গ্রহণ করি টাইমলি, যত প্রোটিন জাতীয় খাবার আসবে তত কিন্তু আমার স্টমাক অ্যাসিডটা বাড়বে, কারণ স্টমাক অ্যাসিড প্রোটিনের এগেনস্টে সবচেয়ে বেশি সিক্রেশন হয়। তো এই খাবারগুলো আমরা সাধারণত রেগুলার আমাদের ডায়েটে যেন থাকে, এগুলো খেয়াল রাখতে হবে। আমাদের বিভিন্ন চিকেন স্যুপ থাকতে পারে, আমাদের প্রোটিন শেক থাকতে পারে। প্রোটিনের বিভিন্ন ভ্যারাইটি দেওয়া হচ্ছে, ভালো মাছ খাওয়া, নদীর মাছ, সমুদ্রের মাছ, তারপর হচ্ছে গরুর নেহারি, পায়া, এগুলো আমরা খাই যারা গরু ছাগল যেটি হোক। তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া কন্টেনিং ফার্মেন্টেড ফুড, ইয়োগার্ট, কটেজ চিজ, তারপরে বোন ব্রথ, যেটা গরু নেহারি বা পায়া বলছি, স্পিরুলিনা বা ক্লোরেলা, এটা খুব সামুদ্রিক শৈবাল, এখানে খুব ভালো প্রোটিন, অ্যালজি পাওয়া যায়, ওমেগা 3 রিচ। তারপরে আমাদের ভালো ডিম খেতে হবে, যে ডিমের কুসুমটা ইয়েলো কালার, সেটা বেছে নিব। আমাদের বিনস, লেগিউমস, এগুলোর মধ্যে আমাদের ভালো ভেজিটেবল প্রোটিন আছে, সেটা গ্রহণ করব। এবং আমাদের যাদের এই ধরনের ইস্যু আছে কিন্তু আলসার হয়ে যায় নাই, আলসারের আগ পর্যন্ত আমরা যদি নিয়মিত লেবুর পানি অথবা অ্যাপেল সিডার ভিনেগার, আদা, এগুলো কিন্তু আমাদের স্টমাক অ্যাসিড ভালো রাখতে বা এনজাইম ভালো রাখতে সাহায্য করে। সেগুলো আমাদের কিন্তু প্রায় গ্রহণ করতে হবে। টাইমলি খাওয়া, প্রচুর পর্যাপ্ত পানি খাওয়া, ঠিক আছে, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়া আমরা কিছু খাবারের যেটা আমাদের পেশেন্টদের দেই, যেমন কলিফ্লাওয়ার, ঠিক আছে, এবং ক্যাবেজ। যদি আলসারেশন হয়ে যায় তাহলে ক্যাবেজটা খুব ইম্পর্টেন্ট। বাঁধাকপির জুস 3 থেকে 5 গ্লাস আমরা দেই। তারপর হচ্ছে এছাড়া আপনার বিভিন্ন ধরনের ফ্রুটস আছে, ভেজিটেবল আছে, এগুলো আপনারা আমরা সাধারণত দেই। লিকোরাইস, এটা আলসারেশনে হেল্প করে, ব্যথা জ্বালা পোড়া হলে হেল্প করে। টারমারিক অ্যান্টি ইনফেক্টিভ বা ইনফ্লামেটরি কাজ করে। তো ইয়োগার্ট, কিমচি, কম্বুচা চা, গ্রিন টি, ব্রোকলি, তো এই জাতীয় অনেক কিছু আছে। তো সেগুলো আসলে পেশেন্টদেরকে বিভিন্ন সময় যার জন্য যেটা প্রয়োজন সেটা আপনার চিকিৎসক আপনাকে ঠিক করে দিবেন। তো এটা মানে এইভাবে যদি অলিভ অয়েলটা এখানে হেল্প করে, অলিভ অয়েলটা এখানে হেল্প করে, এটা ইনহিবিট করে এইচ পাইলোরি গ্রোথটাকে। তো যাই, তো এই মেসেজটা আজকে দিলাম যে আসলে গ্যাস্ট্রাইটিস যদি হয় এবং আপনার যদি এইচ পাইলোরি ইনফেকশন থাকে, এবং এইচ পাইলোরি ডিটেকশনের জন্য আমরা ব্লাড টেস্টও করতে পারি, এইচ পাইলোরি আইজিজি করতে পারি, আইজিএম করতে পারি, স্টুলে এইচ পাইলোরি অ্যান্টিজেন দেখা যায়, ইউরিয়া ব্রেড টেস্ট আছে, এটার মাধ্যমে অ্যামোনিয়াটা ডিটেক্ট করা যায় আপনার ইসে আসছে কিনা, শ্বাসের মাধ্যমে আসছে কিনা। তো এগুলো দিয়ে আমরা অনেকগুলো টেস্টের মাধ্যমে এইচ পাইলোরি ডিটেকশন করি, যেটা আমাদের প্যাথোলজিতে এখন হচ্ছে আমাদের ল্যাবে। তো সেগুলো আমরা করে পেশেন্টকে যখন ন্যাচারাল গাইডলাইনে দেই, ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের মধ্যে হচ্ছে মাস্টিক গাম আছে, তারপরে হচ্ছে আমাদের গ্রেপ সিড ফুড এক্সট্রাক্ট আছে, তারপর জিঞ্জার, তারপর গার্লিক, এগুলো কিন্তু ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, টারমারিক ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। তো সেগুলো কিন্তু আসলে খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসে। এবং নেচার কিন্তু আসলে আপনার রেজিস্ট্যান্স হয় না। সবচেয়ে বড় কথা, ন্যাচারাল অ্যান্টিবায়োটিক আর সিনথেটিক অ্যান্টিবায়োটিকের পার্থক্য কি? সিনথেটিক অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া চিনে, আমি মেকানিজম দেখালাম, সেটাকে কিন্তু সে চেঞ্জ করে সেটা রেজিস্ট্যান্স করে ফেলে। বাট ন্যাচারাল অ্যান্টিবায়োটিক গুলো
সেটা মানে সুবিধা হচ্ছে যে সেটার এগেইনস্টে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স তৈরি করতে পারে না, এবং এটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, এবং এটা খারাপ ব্যাকটেরিয়াগুলোকে আবার কিল করে না। সুতরাং নেচারের সাথে থেকে শরীরের ফিজিওলজিটাকে বুঝে যখন আমরা ট্রিটমেন্টটা করি, তখন রোগীরা কিন্তু খুব দ্রুত উইদাউট এনি সাইড ইফেক্ট খুব সুন্দরভাবে বেরিয়ে আসেন। তো যাক, আজকের মেসেজটি আশা করি আপনাদের উপকারে লাগবে। পরবর্তীতে এই ধরনের আরো আপনাদের চমকপ্রদ এবং উপকারী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।